ঘুমন্ত স্বামীর মাথার সুন্দর স্টাইল করা চুলগুলো কেচি দিয়ে কেটে দিলাম। তারপর চুলগুলো জানালা দিয়ে বাহিরে ফেলে দিয়ে শুয়ে পড়লাম। এখন শান্তিতে ঘুমাতে পারবো। আপনারা ভাবছেন কেন আমি এমন জঘন্য কাজ করলাম স্ত্রী হয়ে? তাহলে বলি, আমার স্বামী শাহেদ খান একজন ব্যবসায়ী। কসমেটিক্স এর দোকান আছে, বেশ বড়সড় পাইকারি ব্যবসা। তার সাথে আমার 5 বছর ধরে পারিবারিকভাবে বিয়ে হয়েছে। আমাদের 2.5 বছরের একটা সুন্দর ফুটফুটে ছেলেও আছে, নাম আহিয়ান। বিয়ের 2 দিন পরেই আমি জানতে পেরেছিলাম আমার স্বামী একজন ধুরন্ধর প্লেবয়। বিভিন্ন মেয়েদের সাথে প্রেম করে বেড়ায়, তবে কাউকে সত্যি ভালোবাসে না। সবার সাথে স্রেফ টাইম পাস করে। তবে আমাকে নাকি একদিন রাস্তায় দেখে পছন্দ করে হুট করে ভালোবেসে ফেলেছিল। তাই আর দেরি না করে ঘটক পাঠিয়ে সোজা বিয়ে করে ফেলেছিল। বিয়ে হওয়ার পর প্রথম এমন ভালোবাসার নাটক দেখাইতো যেন সে ভাজা মাছটাও উল্টো খেতে জানে না, এমন ধোয়া তুলসী পাতা। অথচ আমি যে তার ওই রঙিন অতীতের কথা তার চাচাতো ভাই বোনদের কাছ থেকে আগে জেনে বসে আছি, তা আমার পরম শ্রদ্ধেয় স্বামী মহাশয় ঘুণাক্ষরেও টের পাননি। বিয়ের পরও বাহিরে গিয়ে মেয়েদের সাথে হালকা লাইন মারার চেষ্টা করতো ঠিকই, তবে বাড়ির ভিতরে আমার সামনে কোনোদিন ফোন টিপতে পারত না। কারণ আমাকে সে একটু ভয় পেত বলা চলে। আমি সবসময় তাকে কথায় কথায় খোঁচা দিতাম। একটু কিছু উল্টাপাল্টা দেখলেই ঝগড়া না করে মুখ হারি করে কথা বন্ধ করে দিতাম। তার কাছে আমার এই নীরব অভিমানটাই ছিল সবচেয়ে বড় শাস্তি। সেই জন্য যত আকাম কুকাম ছিল সব সে বাড়ির বাহিরে মিটিয়ে আসত। ঘরে ঢুকলে একদম নিধিরাম সর্দার সাধু পুরুষ। এভাবেই চলছিল আমাদের মান অভিমানের বৈচিত্র্যময় সংসার। কিন্তু বাদ ছাড়ল আমি যখন 7 মাসের গর্ভবতী। সেদিন হাতে নাতে জানতে পারলাম সে এখনও অন্য একটা মেয়ের সাথে ফোনে ফিস করে কথা বলে। ব্যাস, আর যায় কোথায়? রাগে দুঃখে আমি খাওয়া দাওয়া বন্ধ করে দিলাম। এক কাপড়ে বাপের বাড়ি চলে যাওয়ার জন্য আলমারি থেকে ট্রলি ব্যাগ টেনে বের করে কাপড় গোটানো শুরু করলাম। আমার এই দশা দেখে শাহেদ সোজা দৌড়ে এসে আমার পায়ে ধরে হাউমাউ করে কেঁদে ফেলল। আর কোনো দিন না লক্ষ্মীটি, জীবনে আর কোনো দিন কোনো মেয়ের দিকে ফিরেও তাকাবো না। আসলে আমিও তো লোকটাকে নিজের অজান্তেই বড্ড ভালোবেসে ফেলেছিলাম। মুখে কোনো দিন সোজা করে বলা হয়নি বলে কেউ হয়তো বোঝেনি, কিন্তু বুকের ভেতর তার জন্য ভালোবাসাটা ছিল একদম খাঁটি। তাই তার ওই করুণ চেহারা আর কান্না দেখে মনটা গলে জল হয়ে গেল। মাফ করে দিলাম। সেও আমার মাথায় হাত রেখে প্রতিজ্ঞা করল আর কোনো দিন কোনো ভুল করবে না। সংসার আবার আগের ছন্দে ফিরে এলো। আমার কোল আলো করে একটা ফুটফুটে ছেলে আহিয়ান। এখন ছেলের বয়স 2.5 বছর। সারাদিন বাচ্চার পেছনে দৌড়াদৌড়ি আর সংসারে কাজ সামলাতে আমার দিন পার হয়ে যায়। আজ রাত শাহেদ দোকান থেকে একটু দেরি করেই ঘরে ফিরল। ফ্রেশ হয়ে টেবিলে খেতে বসল সে। আমি ওকে খাবার বেড়ে দিয়েই আহিয়ানকে ঘুমানোর জন্য শোবার ঘরে নিয়ে গেলাম। ছেলেকে বিছানায় শুয়ে থাপড়াতে হঠাৎ দেখি আমার স্বামীর ফোনটা বিছানার এক কোণে পড়ে আছে। হয়তো তাড়াহুড়া করে খেতে যাওয়ার সময় পকেট থেকে পড়ে গেছে। আমি ভাবলাম ফোনটা তুলে টেবিলের উপর রেখে আছি, কিন্তু মোবাইলে হাত দেওয়ার আগেই হঠাৎ স্ক্রিনটা জ্বলে উঠল। টুং করে একটা মেসেজ আসলো অপরিচিত একটা নম্বরে। কৌতূহল সামলাতে না পেরে স্ক্রিনের দিকে তাকাতেই আমার পুরো শরীর হিম হয়ে গেল। পরক্ষণেই রাগে রগগুলো রি করে উঠল। মেসেজে লেখা, চুলগুলো এত সুন্দর, সিল্কি, শুধু মন চায় সারাদিন মাথায় হাত বুলিয়ে দিই। কালকে আবার দোকানে আসবো, বাই। মেসেজটা পড়া মাত্রই
আমার মাথার রগ যেন ফেটে যাওয়ার উপক্রম হলো। ছেলের বাপ হয়ে গেছে, 2.5 বছরের বাচ্চার বাবা, তাও তার আগের পুরনো অভ্যাস, চুল পরিমাণ কমেনি। ওই মুহূর্তটা রাগে আমার বুকটা ঢপ ঢপ করছিল, চোখে জল এসে গিয়েছিল ঠিল ঠিল করে। একদিকে প্রতারিত হওয়ার তীব্র কষ্ট, অন্যদিকে নিজের ভালোবাসার মানুষকে অন্যকে হাত ছোঁয়াবে, এই ভাবনার বুকের ভেতরটা জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছিল। এই জন্যই তো বলি, বেটা ইদারিং সকাল সন্ধ্যা আয়নার সামনে দাঁড়িয়ে বাবরি চুলগুলোতে তেল সিরাম মেখে এত স্টাইল মারে কেন? ঘন্টার পর ঘন্টা চিরুনি দিয়ে চুল আঁচড়ায় যেন কোনো রাজকুমার। এতক্ষণ সব রহস্য পরিষ্কার হয়ে গেল আমার কাছে। চোখের কোনো জমা রাগের জলটা আঁচল দিয়ে সজোরে মুছে ফেললাম। না, কান্নাকাটি করে লাভ নেই। এবার আর বাপের বাড়ি যাওয়ার ব্যাগ গোছাবো না, এবার একদম মূল গোড়ায় হাত দেব। তখনই আমি মনে মনে শক্ত এক সিদ্ধান্ত নিলাম, আমার হকের জিনিস আমার স্বামী, তার দিকে অন্য কাউকে চোখ তুলে তাকাতে দিব না। আর ওই সিল্কি চুল হাত দেওয়া তো দূরের কথা। খাওয়া দাওয়া শেষ করে শাহিদ ঘরে এলো। আমার মুখে থমথমে ভাব দেখে হয়তো একটু চমকেছিল, কিন্তু আমি ঘুণাক্ষরেও কিছু বুঝতে দিলাম না। উল্টো খুব মিষ্টি হেসে বললাম, অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়ো। ঘণ্টাখানেক পর চারপাশ একদম নিস্তব্ধ, ঘরের আলো নেভানো, শুধু জানলার ফাঁক দিয়ে চাঁদের হালকা আলো এসে পড়েছে বিছানায়। শাহিদ একপাশে গভীর ঘুমে আসন্ন, মাঝে মাঝে হালকা নাক ডাকার শব্দও হচ্ছে। আমি খুব সাবধানে বিড়ালের মতো নিঃশব্দে বিছানা থেকে উঠলাম। ড্রয়ার খুলে সেলাইয়ের বড় কেঁচিটা হাতে নিলাম। ধারালো কেঁচিটার উপর চাঁদের আলো পড়ে এক মুহূর্তের জন্য চকচক করে উঠল। আমি ধীর পায়ে বিছানার পাশে এসে দাঁড়ালাম, শাহিদের মুখের দিকে তাকালাম। আহা, কি নিষ্পাপ মুখ! আর মাথার উপর ছড়িয়ে ছিটিয়ে আছে তার অতি প্রিয় ঘন সিল্কি সে বাবরি চুল, যে চুল নিয়ে তার অহংকারের শেষ ছিল না, আর যে চুলের প্রেমে বাহিরে এক সুরি হাবুডুবু খাচ্ছে। দাঁড়াও, দেখাচ্ছি মজা, মনে মনে বললাম। পর পর করে কেটে চলতে লাগলো। গভীর ঘুমে আসন্ন শাহিদ একটু নড়েচড়ে উঠল ঠিকই, কিন্তু ক্লান্তি আর ঘুমের ঘোরে টের পেল না। তার প্রিয় বাবরি চুল একে একে বিছানায় খসে পড়ছে। আমি খুব যত্ন করে একদম বাটি শার্ট স্টাইলে তার একপাশের চুলগুলো পুরো সাফ করে দিলাম। কাটা চুলগুলো মুঠো করে ধরে জানালার কাছে গেলাম। পর্দাটা সরিয়ে এক টানে সব চুল বাহিরে অন্ধকারে ফেলে দিলাম। বাতাস সেগুলো উড়িয়ে নিয়ে গেল কোথায় যেন। হাতটা ঝেড়ে নিয়ে কেঁচিটা ড্রয়ারে রেখে আবার স্বামীর পাশে এসে শুয়ে পড়লাম। এবার শাহিদের মাথাটা ফাঁকা অংশটার দিকে তাকিয়ে নিজের অজান্তে খিলখিল করে হাসি পেয়ে গেল। পরক্ষণেই বুক ঠেলে একটা স্বস্তির নিঃশ্বাস বের হলো। যাক, যার জন্য এত বাহানা সে বাবরির চুলই তো আর রইল না। দেখি কালকে দোকানে এসে কে কার চুলে হাত বোলায়। চোখ দুটো বুজে আসছিল আমার। সত্যি এখন একদম শান্তিতে ঘুমাতে পারবো। তবে আসল নাটক তো তোলা রইল আগামীকালের সকালের জন্য। সকালের সূর্যটা মনে হয় একটু আগেই উঠে গেছে। জানালার পর্দা ফাঁক করে আলো এসে সোজা শাহিদের মুখে পড়েছে। আমি কিন্তু ভোর থেকেই জেগে আসি। বিছানায় শুয়ে শুয়ে ছোট ছেলেকে বুকে জড়িয়ে ধরে শুধু ঘড়ির কাঁটার দিকে তাকাচ্ছি আর মনে মনে হাসছি। শাহিদ ঘুম থেকে ওঠার পর কি ঘটতে যাচ্ছে সেই দৃশ্য দেখার জন্য আমার তর সইছে না। সকাল 8টা বাজতেই শাহিদ আলতো করে চোখ ডলতে ডলতে উঠে বসলো। হাত দুটো মাথার পিছনে নিয়ে একটা লম্বা হাই তুলল, আর ঠিক তখনই বাঁধল গোলমাল। হাত মাথায় দিতেই শাহিদ থমকে গেল। চুলে হাত বোলাতে গিয়ে দেখে ডান পাশের মাথা পুরো ফাঁকা, মসৃণ চামড়া ঠেকছে হাতে। কি হলো?
শাহেদ চট করে হাতটা নামিয়ে এনে আবার মাথায় দিল। এবার দুই হাতে পুরো মাথা ডলতে লাগলো। আমি চাদরটা বুকের উপর টেনে খুব নরম গলায় বললাম, কি হয়েছে গো, এত ছটফট করছে কেন সকালে সকালে? শাহেদ আমার কথা শুনতেই পেল না। এক লাফে বিছানা থেকে নেমে সোজা ড্রেসিং টেবিলে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। আয়নার নিজের চেহারা দেখে শাহেদের মুখটা একদম হাঁ হয়ে গেল। ডান পাশের চুল পুরো গায়েব, অথচ বাম পাশে এখনো ঘন চুল ঝুলে আছে, ঠিক যেন অর্ধেক সাটা মুরগির মতো দেখাচ্ছে। না, এটা কি হলো? আমার চুল, আমার প্রিয় চুল কোথায় গেল? শাহেদ ড্রেসিং টেবিলে আয়নার হাত চেপে ধরে চিৎকার করে উঠল। তার গলার আওয়াজ ঘুম ভেঙে আহিয়ান কেঁদে উঠল। আমি চট করে ছেলেকে কোলে নিয়ে গায়ে হাত বোলাতে লাগলাম। মুখ দিয়ে একদম উদাস ভাব নিয়ে বললাম, আহা, চেঁচাচ্ছ কেন? বাচ্চাটা ভয় পাচ্ছে তো। কি হয়েছে তোমার চুলে? শাহেদ ঘুরে আমার দিকে তাকালো। তার চোখে তখন একই সাথে ভয়, বিস্ময় আর অবিশ্বাস্য করুণ এক চাহনি। আমার চুল কে কাটলো? তুমি কিছু দেখোনি? রাতে কি ঘরে চোর এসেছিল? চোর এসে শুধু আমার চুল কেটে নিয়ে গেল। শাহেদের গলার স্বর কেঁপে যাচ্ছিল। যে লোকে প্রতিদিন সকালে 20 মিনিট ধরে আয়নার সামনে দাঁড়িয়ে চুলের সিরাম লাগাতো, তার এই করুণ দশা দেখে আমার পেটের ভিতরে থেকে হাসি ঠেলে উঠছিল। কিন্তু খুব কষ্টে মুখটা গম্ভীর করে বললাম, চোর এসে বুঝি মানুষের চুল কাটে, তাও আবার এক পাশ সাথে? আমি চোখ বড় বড় করে বললাম, হতেও তো পারে। রাতে তোমার চুলে কোনো জিন পরি ভর করেছিল। তুমি না কালকে কার সাথে যেন ফোনে ফিসফিস করছিল? শাহেদ এবার বিষম খাওয়ার মতো করে আমার দিকে তাকালো। কালকের ফোনের কথা শুনতেই তার মুখের রং এক লোকমায় লাল থেকে সাদা হয়ে গেল। ফোন মানে? কিসের ফোন? শাহেদ তোতলাতে লাগলো। আমি এবার বিছানা সেরে উঠলাম। ছেলেকে কোলে নিয়ে সোজা তার সামনে গিয়ে দাঁড়ালাম। তারপর কাল রাতের সেই মোবাইলটা বের করে শাহেদের মুখের সামনে ধরলাম। আজকে দোকানে সেই সিল্কি চুলের হাত বোলাতে কে আসবে জানো? একটু নামটা বলবে? সে জিন নাকি পরি? শাহেদের পা থেকে মাথা পর্যন্ত যেন একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। সে থতমত খেয়ে এবার আমার মুখের দিকে তাকাচ্ছে আর একবার নিজের আধবোলা মাথার দিকে হাত দিচ্ছে। শোনো, তুমি ভুল বুঝছো। ওটা আমাদের পাইকারি দোকানের এক কাস্টমার এমনি রসিকতা করে মেসেজ দিয়েছিল। আমি কসম খেয়ে বলছি, আমি কিচ্ছু করিনি। রসায়নটা কত দূর গড়িয়েছে তা আর শুনতে চায় না। আমি শক্ত গলায় বললাম, চুল যে কাটতে পারে সে কিন্তু দরকার পড়লে অন্য কিছুও ছাড়তে পারে, সেটা মনে রেখো। শাহেদ ভয়ে গিল গিল করে গলার থুতু গিলল। ঠিক তখনই দরজায় কড়া নাড়ার শব্দ হলো। ও শাহেদ, ঘরে আসিস নাকি রে? বাজার থেকে ফেরার পথে ভাবলাম একটু চা খেয়ে যায়। গলার আওয়াজ শুনে শাহেদের মাথার ঘাম পায়ে পড়ল। বাহিরে দাঁড়িয়ে আছে তার মেজো চাচা। এলাকার শুদ্ধ মানুষকে খবর দেওয়ার জন্য উনি একাই 100। শাহেদ ভয়ে হাত জোর করে আমার দিকে তাকালো। আমায় বাঁচাও। চাচা যদি এই হালে দেখে, আমার আর মান সম্মান কিচ্ছু থাকবে না। দোকানেও মুখ দেখাতে পারবো না। তার এই অসহায় চেহারাটা দেখে এতক্ষণ ধরে চেপে রাখা রাগটা যেন এক নিমিষে জল হয়ে গেল। লোকটাকে আমি যতই শাসন করি না কেন, সত্যি তো বড্ড ভালোবাসি। ওর ভেতরে ভেতরে যতই পাজি, ততই আমার উপর নির্ভরশীল। আমি একটা গভীর নিঃশ্বাস ফেললাম। জ্বর থেকে আলমারির চাবি বের করে একটা লাল রঙের সুতি বাঁধানো টুপি আর কেচিটা বের করলাম। সোজা হয়ে বসো, আমি হুকুম দিলাম। শাহেদ একদম বাধ্য ছেলের মতো মেঝের উপর হাঁটু মুড়ে বসল। আমি কেচিটা হাতে নিয়ে তার বাম পাশে বাকি ঝুলন্ত বাবরি চুলগুলো এক হাতে পোষ দিলাম। আহা, আস্তে। শাহেদ প্রায় কেঁদেই ফেলল। চুপ, আমি ধমক দিয়ে বললাম। এক পাশের চুল নিয়ে টুপির বাহিরে বের হলে ছাগল মোড়ানো
মাথা মনে হতো। এখন পুরো মাথা সমান করে দিলাম, একদম আর্মি কাট। 10 মিনিটের মধ্যে শাহিদের পুরো মাথা একদম ছোট ছোট করে ছেটে দিলাম। কাটা শেষ। তার মাথা সেই লাল টুপিটা ভালো করে বসিয়ে দিয়ে বললাম, চাচাকে গিয়ে বলো কাল রাতে হঠাৎ ভীষণ মাথা ব্যথা হয়েছিল, তাই গরমের ঠেলায় মাথা পুরো ন্যাড়া করে টুপি পরে আছি। শাহেদ টুপিটার উপর হাত দিয়ে একবার আয়নায় তাকালো। একদম বাটি শার্ট হলেও আগের ওই উদ্ভট রূপটার চেয়ে অনেক ভালো দেখাচ্ছে। সে আয়না থেকে মুখ ফিরিয়ে হঠাৎ আমার দুটো হাত চেপে ধরল। আমি তার চোখের দিকে তাকালাম। এই মানুষটার ওপর রাগ করা যায়, কিন্তু বেশি দিন রাগ ধরে রাখা যায় না। এরপর থেকে যদি কোনো মেয়ের মেসেজ ওই ফোনে দেখি, তবে শুধু চুল না, চিরুনির মতো তোমার কপালও ঘষে দেব। আমি মুচকি হেসে হুমকি দিলাম, দোকানে আমাকে দেখে এখন তো এমনিতেই মেয়ে কাস্টমার কম আসবে। কথাটা শুনে আমি আর সামলাতে পারলাম না, ফিক করে হেসে ফেললাম। আমার হাসির শব্দও আহিয়ানো ছোট ছোট হাত দুটো ওপারে তুলে খিলখিল করে হেসে উঠল। দরজার বাহিরে থেকে চাচা আবার ডেকে উঠল, কী রে সাহেব, তোদের কি ঘরে ঝামেলা বাঁধলো নাকি? এত কিসের কথা? আরে আসছি চাচা, বউ টুপি পরাচ্ছে। সাহেব চট করে মাথায় টুপিটা আরও একটু টেনে চেপে বাহিরে দৌড়ে গেল। আমি ঘরের কাটা চুলগুলো ঝাড় দিতে দিতে একটা স্বস্তির নিঃশ্বাস ফেললাম। জানি না এভাবে আর কতদিন তাকে সামলে রাখবো। শাহেদ ঘরে ঢুকলো একদম রাত 9:30টায়। সারাটা দিন আমার মনের ভিতর একটা খটকা আর অস্থিরতা কাজ করছিল। দোকানে আজকের সেই মেসেজ পাঠানো মেয়েটি সত্যি সত্যি এসেছিল কিনা, শাহেদ তার সাথে কথা বলেছে কিনা, এসব ভেবে ভেবে নিজের ভেতরটাই জ্বলছিল। শাহেদ ঘরে ঢুকতেই আমি চোখ তুলে তাকালাম। মাথার সেই লাল টুপি এখনও টেনে কপাল পর্যন্তই নামানো। সারাদিনের খাটুনিতে গায়ের শার্টটা একটু টুবরানো, মুখটাও কেমন যেন অপরাধীর মতো শুকনো দেখাচ্ছে। হাতের পেটের ব্যাগটা টেবিলের উপর রেখে সে সোজা বাথরুমের দিকে হাঁটা দিল। আমি রান্নাঘর থেকে তার জন্য ভাতের থালা সাজিয়ে এনে টেবিলে রাখলাম। আহিয়ান এতক্ষণ বিছানায় শুয়ে একা একাই আধো আধো বুলি ফুটাতে নিজের পায়ে আঙ্গুল ধরে খেলছে। বাথরুম থেকে হাত মুখ ধুয়ে বেরিয়ে শাহেদ টুপিটা না খুলে মাথা নিচু করে খেতে বসলো। আমিও ঠিক মুখোমুখি চেয়ারটায় বসে এক দৃষ্টিতে তাকিয়ে রইলাম। আজকে দোকানে সেই কাস্টমার এসেছিল? হালকা গলায় জিজ্ঞেস করলাম, কিন্তু গলার সুরটা যে স্বাভাবিক ছিল না তা শাহেদ ঠিকই বুঝে গেল। শাহেদ ভাতের লোকমা মুখে দিতে গিয়ে হাতটা একটু থামিয়ে দিল, তারপর গলার তোয়ালে দিয়ে মুখটা মুছে নিচু স্বরে বলল, এসেছিল। কথাটা শুনে আমার বুকের ভেতরটা যেন স্যাঁত করে উঠল। হাত দুটো টেবিলের উপর শক্ত করে চেপে ধরে বললাম, তারপর কি বললো তোমার এই টুপি পরা মাথার ছাদ দেখে? শাহেদ একটা লম্বা নিঃশ্বাস ফেলে আমার দিকে তাকালো। তার চোখে কোনো চালাকি ছিল না, বরং অদ্ভুত এক রাগ রাগ ভাব। ও দোকানে ঢুকে দরজার কাছে দাঁড়িয়ে আগে চারপাশটা দেখলো। শাহেদ বলতে লাগলো, তারপর আমার দিকে তাকিয়ে হঠাৎ থমকে গেল। টুপি পরা মাথা আর ছাটা চুল দেখে মুখ টিপে হেসে ফেলল। কাছে এসে বলল, শাহেদ ভাই, আপনার চুল কোথায় গেল? টুপি পরে আসেন কেন? আমি চিবুক শক্ত করে ওর দিকে সোজা তাকিয়ে বললাম, চুল আমার বউ কেটে দিয়েছে। আমার বউ খুব কড়া মেজাজের মানুষ। আর কালকে আমাকে মেসেজ কি লিখছেন? আমার বউ এগুলো একদম পছন্দ করে না। আর শোনেন, জিনিসপত্র কিনতে আসলে কেনাকাটা করে সোজা বাড়িতে চলে যাবেন, বাড়তি কথা বলবেন না আর মেসেজও দিবেন না। শাহেদের মুখের এই কথাটা শুনে আমার বুকের ভিতরে জমে থাকা ভয়টা চলে গেল। সত্যি বলছি, আমি আশা করিনি ও মেয়েটার সাথে এভাবে কথা বলবে। মেয়েটা কিছু বলেনি? আমি একটু নরম গলায় জিজ্ঞেস করলাম, বলবে আর কি,
মুখটা একবারে চুন করে কাঁচামরিচের মতো চেহারা বানিয়ে বলল, আমি তো আমার স্বামীর কথাই বলছিলাম যে আপনার দেওয়া তেল আর শ্যাম্পু ব্যবহার করার কারণে তার চুল পড়া বন্ধ হয়েছে এবং চুলগুলো সিল্কি হয়ে সারাদিন মাথায় হাত বুলিয়ে দিতে ইচ্ছা করে। এই কথাটাই তো লিখেছিলাম। এই কথাটি বলে দোকান থেকে তেল আর শ্যাম্পু নিয়ে বের হয়ে গেল কায়েস আর রফিক, দোকানের কর্মচারী। তো পিছন থেকে ফিক করে হেসে ফেলল কাহিনী দেখে। শাহেদ এবার আমার দিকে তাকিয়ে হালকা হাসল। আমি অবশ্য মুখে হাসি ফুটতে দিলাম না। থালা থেকে পানির গ্লাসটা তার দিকে এগিয়ে গিয়ে বললাম, নাটক কম করো। করা না হলে কি তোমাকে লাইনে রাখা যায়? খাওয়া শেষ করে শাহেদ বিছানায় গিয়ে আহিয়ানকে কোলে তুলে নিল। বাবাকে পেয়ে ছেলেও একদম গায়ের উপর উঠে টুপিটা ধরে টান দিতে লাগলো। আরে না না আহিয়ান, টুপি টানিস না রে বাপ, ভেতরে ছাগল ছানা, মাথা দেখলে তোর ভয় লাগবে। শাহেদ চিৎকার করে ছেলেকে সামলাতে লাগলো। দৃশ্যটা দেখে আমার আর হাসি চেপে রাখা সম্ভব হলো না। খিলখিল করে হেসে ফেললাম। কতদিন পর ঘরে এমন একটা হালকা আর স্বাভাবিক আনন্দে ফিরে আসছে। শাহেদ আহিয়ানকে বিছানায় শুয়ে দিয়ে আমার দিকে এগিয়ে এলো। আলতো করে আমার কাঁধে হাত রেখে বলল, আসলে মানুষ যখন কোনো কিছু ফ্রিতে পেয়ে যায় তখন সেটার কদর বোঝে না। তেমনই তুমিও আমার কদর বুঝলা না। আমার এত স্বাদের চুলগুলা কেটে ফেললা। তুমি সত্যিই একটা আহম্মক। ওই মেয়ে কিসের চুল হাত বোলাবে আমার? আমি ওর দিকে তাকিয়ে একটা হালকা ঝাড়ে দিয়ে বললাম, থাক, আর নিজের প্রশংসা করতে হবে না। বা টুপিটা খোলো, দেখি মাথাটা কেমন হলো, একটু তেল মালিশ করে দিই। শাহেদ বাধ্য ছেলের মতো টুপিটা খুলল। সেই বাটির স্বাদ আত নেড়া মাথাটা দেখে আবার আমার হাসি পেয়ে গেল। আমি আলমারি থেকে নারকেলের তেলের কোটা বের করে ওর মাথায় হালকা হাত দোলে দিতে লাগলাম। সংসারটা আসলে এমনই, মাঝে মাঝে একটু ঝড়ঝাপটা না আসলে বোঝার উপায় থাকে না ভালোবাসার শিকড়টা কতটা গভীরে নেমেছে। গল্পের নাম বাবরি চুল। সমাপ্ত। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।